চান্স পাওয়ার পৃথিবীর সব থেকে বড় ট্যাকটিক্স হচ্ছে ফ্রি রান মেথড। সো অনেকেই জানো না যে ফ্রি রান মেথডটা কি। আজকে আমরা এই ফ্রি রান মেথডের পর্দাটা হচ্ছে ফাঁস করে দিব, যে ফ্রি রান মেথড তুমি অ্যাপ্লাই করতে পারলে বা মেনটেন করতে পারলে অবশ্যই চান্স পাবা। ওকে, কোথায় বুঝো? 7টাই ভুল হইলো, 3টা ঠিক হইলো। দেখো 3টার বেশিও সঠিক হওয়ার চান্স আছে, বিকজ তুমি তো একদম কিছুই জানো না এরকমটা না, যে তুমি কিছুই জানো না, যেটা তুমি পারোই না সেটা তো বাদই। যেগুলো 50-50 চান্স আছে সেগুলো আমাদের 10টা দাগাইলে কি তোমার 3টা সঠিক হবে না? নিজে নিজেকে প্রশ্ন করো, অবশ্যই 3টা সঠিক হবে, 100% হবে, বেশিও হইতে পারে। মনে করো যে 3টা সঠিক যে তুমি করলা, এইটার জন্য তুমি কি +3 মার্কস পাবা না? উত্তর হচ্ছে ইয়েস। এবং তুমি 7টা ভুল করলা, প্রতিটাতে -0.25, দ্যাট মিনস -1.75 তোমার কাটা যাবে। তাহলে আলটিমেটলি তুমি কিন্তু গেইন করলা জীবনে। আমি বলতে পারো গেইন করলাম, কেমন গেইন করলাম? এই যে +3 তুমি হচ্ছে পাইছিলা, এখান থেকে মাইনাস হচ্ছে 1.75 তোমার বাদ যাচ্ছে, দ্যাট মিনস তুমি 1.25 মার্ক হচ্ছে গেইন করলা। সব থেকে বেশি ক্লোজ 4টা অপশনের মধ্যে ওইটাই তোমার সঠিক অ্যান্সার। ভুলেও বোকার মতো একটাও তুমি ব্লাঙ্ক রেখে আইসো না, যেটা সব থেকে বেশি কাছাকাছি ওইটা দাগায় দিয়ে আইসো। বলতে পারো প্রশ্ন কি টাইপে ভুল হইতে পারে না? হ্যাঁ, প্রশ্ন টাইপে ভুল হইতে পারে। সেরকম যদি কিছু হয়, সেই ক্ষেত্রে সবার যা হবে তোমার তাই হবে। নাম্বার পাইলে সবাই পাবা, নাম্বার না পাইলে কেউ পাবা না, তোমার একা কিছু হবে না, পজিটিভও না নেগেটিভও না। এই কথাটা একটু মাথায় রেখো। মনে করো এখানে 1 নাম্বার প্রবলেম, 2 নাম্বার প্রবলেম, 3 নাম্বার প্রবলেম। তো এখানে প্রত্যেকটারই 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটারই এরকম মনে করো যে 4টা করে অপশন আছে। তো তুমি কি করলা যে একের এক, হ্যাঁ একের এক। তো 2 এর কত? 3, 2 এর 3, এই যে 2, 2 এর হচ্ছে 3। ওকে, 3 পারি না। ওকে, 4, 4 এর হচ্ছে কত? 4 এর হচ্ছে 4, 4 এর কত? 4, 4 এর হচ্ছে 4। এইভাবে তুমি ক খ গ ঘ বাদ দিয়ে 1 এর 3, 21 এর 2, 42 এর 3 এইভাবে বলবা। তুমি এইভাবে যখন বলবা, একবার হচ্ছে প্রশ্নের দিকে তাকাবা, একবার তুমি দাগাচ্ছ কিনা সেটা হচ্ছে খেয়াল করবা। এইভাবে সিরিয়াল ব্রেকের কারণে অনেকে কিন্তু স্বপ্নভঙ্গ হয়। এই ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম। তো আজকের ভিডিওতে বেসিকলি আমরা ট্রাই করেছি A to Z, A to Z বাবা, A to Z তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন সহ মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তুমি কি কি করবা বা কোন কোন নিনজা টেকনিক গুলো অ্যাপ্লাই করলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা, A to Z সম্পর্কে। Okay, so welcome everyone. Welcome for the final time to your favorite educational channel Infinity. So আজকে বেসিক্যালি আমরা মেডিকেল এক্সাম হলে নিনজা ট্যাকটিক্স সম্পর্কে জানবো, যা অবশ্যই তোমাকে মেইনটেইন করতে হবে বা জানতে হবে। তোমরা অলরেডি জানো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি আছে। যারা ভিডিওটা কালকে দেখবা তাদের জন্য হয়তো মাত্র 1 দিন বাকি আছে। সো এই যে 1 দিন বা 2 দিন বা এক্সামের আগে তোমাকে কি কি মেক শিওর করতে হবে, এবং এক্সাম হলে যে 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ওইখানে তুমি যাতে তোমার সর্বোচ্চ বেস্ট আউটপুটটা এনশিওর করে ওইখান থেকে ডিজায়ার্ড একটা ফলাফল নিয়ে আসতে পারো, এবং এইটুকু করতে গেলে কি কি জিনিস তোমাকে মেইনটেইন করতে হবে, এগুলো নিয়ে ইচ এন্ড এভরি টার্ম আমরা পিন পয়েন্ট অ্যাকুরেসির মাধ্যমে ধরিয়ে দেওয়ার বা বলার চেষ্টা করব। সো আসো আর দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল আগের দিন তুমি কি কি করবা? মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষার আজকে হচ্ছে আমাদের আগের দিন। তো এই আগের দিন তোমাকে কি কি করতে হবে? ফার্স্ট অফ অল, এখন আর তোমার বেশি পড়াশোনা করা যাবে না। অতিরিক্ত পরিমাণে প্রেসার তুমি তোমাকে দিবা না। লাস্ট 7 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস সর্বোচ্চ তুমি তোমাকে নিজের জায়গা থেকে পুশ করেছো, তুমি সর্বোচ্চ অ্যাবিলিটি দিয়ে ট্রাই করেছো, সর্বোচ্চ প্রিপারেশন মেনটেন করে তুমি পারফেক্ট একটা অবস্থানে থাকতে পারো। সো এই টাইমে এসে আর বেশি প্যানিক হয়েও না। তুমি যা পড়েছো, যতটুকু পেরেছো বা যতটুকু পড়েছো, এখান থেকে প্রশ্ন কমন আসবে, এখান থেকেই তুমি তোমার ডিজায়ার্ড রেজাল্ট আউটপুট আকারে নিয়ে আসতে পারবা। তো নিজের উপর এই সেলফ কনফিডেন্সটা এই টাইমে একটু বজায় রাখো, কোনো প্রেশার নাই। ওকে, সো তুমি যেটা করবা, আজকে 7 ঘন্টার একটা ঘুম বা সাউন্ড স্লিপ তোমাকে মেকশোর করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাত স্বভাবতই ঘুম আসবে না, স্বভাবতই ঘুম আসবে না, ঠিক আছে? তারপর তোমাকে মেকশোর করতে হবে রাত 12টা বাজলে চুপ করে যে শুয়ে থাকতে। তোমার এই মানে ঘুম আসুক বা না আসুক এইটার ম্যাটারই করতেছে না। তুমি 12টা বেজে গেছে মানে চুপ করে ঠান্ডা মাথায় যে শুয়ে থাকো,
ঠিক 6টার সময়, ভোর 6টা একটা অ্যালার্ম তুমি সেট করে রাখো, 6টার সময় টাচ করে উঠে যাবা। উঠে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ছোট্ট একটা সেশন তুমি তোমার নিজের পড়াটা একটু গুছিয়ে নিবা। তো সেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তুমি কি করবা এটা ডিটেলস আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। বাট আপাতত জাস্ট এইটুকু বোঝো যে তোমাকে রাত 12টার মধ্যে ঘুমাইয়া যাইতে হবে, ঘুম আসুক বা না আসুক। এবং রাতে যখন ঘুমাবা বিভিন্ন রকমের দুশ্চিন্তা, বিভিন্ন রকম ব্যাপার তোমার মাথায় ভাসবে, যে এতদিন এত পরিশ্রম করেছি যেই স্বপ্নটার জন্য বা যেই দিনের জন্য আমি বছরের পর বছর পড়াশোনা করেছি, বছরের পর বছর পড়া তপস্যা করেছি, সেই দিনটা কালকে। কালকের দিনটা কি আমার পক্ষে যাবে, বা কালকের দিনের শেষ বিজয়ের হাসিটা কি আমি হাসতে পারবো? এরকম বিভিন্ন রকমের পজিটিভ নেগেটিভ মিলানো মিশানো মিক্সড কনভারসেশন তোমার মাথায় আসবে। সো একটা টাইমে এসে তুমি নিজেকে বলবা যে অল ইজ ওয়েল, সোর্সটার উপর বিশ্বাস রাখবা, তাকে বারবার স্মরণ করবা এবং নিজেকে পজিটিভ অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বলতে থাকবা এবং পজিটিভ একটা ভাইব রাখবা যে আমাকে দিয়ে হবে, আমি পারবো। একটা ব্যক্তিও যদি কালকে তার সর্বোচ্চ ডেডিকেশন মাঠে যে, ফিল্ডে যে, রুমে যে, স্পেসিফিক জায়গায় যে শো করতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষা যুদ্ধের ময়দানে যে বিজয়ী হতে পারে, সেটা আমি। আমি যদি সুস্থ থাকি, আমি কালকে যে নিজের সর্বোচ্চটা ঠান্ডা মাথায় দিয়ে ডিজায়ার্ড আউটপুট নিয়ে আসবো। এবং হালকা প্রোটিনযুক্ত রাতের খাবার খাবা, রাতে কোনো জাঙ্ক ফুড, চাইনিজ, বিরিয়ানি জাস্ট অ্যাভয়েড। এই টাইমে তুমি রাতের বেলা এরকম হালকা কোনো প্রোটিনযুক্ত খাবার বাদে এরকম ভারী কোনো খাবার খাবা না। মাংস, পোলাও এইসব খাওয়ার কোনো দরকার নাই। পেটটা ঠান্ডা রাখো, মস্তিষ্ককে রেস্ট দাও, অতিরিক্ত খাওয়ার দরকার নাই, হালকা তুমি খাও, তবে খালি পেটে ঘুমায়ও না। সম্ভব হলে 1 গ্লাস দুধ, একটা ডিম হচ্ছে খাও, অল্প করে হচ্ছে ভাত খাও। ওকে। লাইট রিভিউ বা কম্প্যাক্ট নোট দেখা। এই যে লাইট রিভিউ বা কম্প্যাক্ট নোট কোনগুলো জানো? এই যে লাস্ট 6 দিন, 7 দিন, 10 দিন বা 15 দিনে আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম যে প্রবলেম গুলো নিয়ে কাজ করতে, প্রবলেম গুলো নিয়ে কাজ করার পরে ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলা কম্প্যাক্ট একটা খাতার মধ্যে বা কম্প্যাক্ট একটা বা দুইটা A4 কাগজের মধ্যে তুমি লিখে রেখেছিলে না? এবং কেমিস্ট্রির ইম্পর্টেন্ট জায়গাগুলো একটা কাগজের মধ্যে লেখো। বায়োলজির নেমোনিক বা ছন্দগুলো আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে, বারবার আসতেছে, এগুলো একটা কাগজের মধ্যে লিখো। এরকম ছোট্ট 3টা 4টা কাগজ তুমি জাস্ট রাখো। মেডিকেল ভর্তি পরীক্ষার সকালবেলা উঠে তুমি নিজের লেখা এই কাগজগুলোই দেখবা। লাইফ টাইমে এসে তুমি বইয়ের থেকে, শীটের থেকেও বা যে কোনো সহায়ক বইয়ের থেকে দেখবা নিজের হাতে লেখা কাগজটাই তোমাকে সর্বোচ্চ আউটপুট দিচ্ছে। যে ছোট্ট একটা কাগজের তোমার কাছে 8 আনারও দাম ছিল না, এই কাগজটাই তোমার কাছে আজকে ইনফাইনাইট মূল্য সমৃদ্ধ একটা জিনিসে পরিণত হবে। নিজের হাতের লেখা, নিজের নোটগুলা, নিজের ভুল করা জিনিসগুলা, নিজের সূত্রগুলা, নিজের দাগানো এমসিকিউ যেগুলো আছে, যেগুলো তুমি ভুল করেছিলে, যেগুলো তুমি লিখে রেখেছো, ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি জাস্ট হালকা করে একটু রিভিউ দাও সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এরপরে যেটা করবা, ফোন বা সোশ্যাল মিডিয়া সীমিত করে দাও। তুমি আগের দিন যদি আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাত হয়ে থাকে বা তুমি যদি ঠিক আজকে ভিডিওটা দেখে থাকো, তাহলে আজকের দিন অন্তত বাবা একদমই ক্ষমা চাচ্ছি, দয়া করে তুমি তোমার ফোন এবং সোশ্যাল মিডিয়াতে আজকে ইউজ করো না। তোমার বন্ধুর প্রিপারেশন কেমন হয়েছে, সে কি করতেছে, এই গল্পগুলা তুমি ভর্তি পরীক্ষা দিয়ে এসে কালকে পরশু করতে পারবা। তো আজকের জন্য একদম মাপ চাই, দোয়া চাই, এই কাজটা তোমরা কইরো না। আজকে আর ফোনে ঢোকার কোনো দরকার নেই। অনেকে আছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, ওই প্রশ্ন থেকে সরাসরি কালকে কমন আসবে, যাই তো একটু পরীক্ষা দিয়ে আসি, এই কাজগুলো ভুলেও করো না। এগুলো স্ক্যাম ছাড়া কিছুই না। অনেক প্ল্যাটফর্ম আছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন বা 2-1 দিন আগে অনেক এক্সাম নেয়, একদম পৃথিবী উল্টায় ফেলবে, কি হবে না হবে, আজকে যারা ভালো করবে তারাই কালকে ময়দানে ভালো করবে। এই স্ক্যামের মধ্যে দয়া করে পড়িও না। এই স্ক্যামে তুমি পড়ছো মানে মরছো। একদম সোজা বাংলা ভাষায় বুঝে নাও। ওকে। 2 থেকে 3 মিনিট ডিপ ব্রিদিং বা হচ্ছে মাইন্ডফুলনেস, এটা খুব গুরুত্বপূর্ণ। যে তোমার যখনই লাস্ট টাইম এসে আজকে বা কালকে ইভেন এক্সাম হলে যেও তুমি যদি দেখো বেশি প্রেসার তুমি ফিল করতেছো বা বেশি প্রবলেম তোমার হচ্ছে বা বেশি প্যানিক তোমার লাগতেছে, তুমি একটা ডিপ ব্রেথ হচ্ছে নিয়ে ফেলো। এভাবে 2-1টা ডিপ ব্রেথ নিলে তুমি দেখবা পজিটিভ একটা এনার্জি ফিরে আসবে এবং তোমার যে প্যানিক যে অ্যাটাকটা হচ্ছিল বা যে প্যানিক বা নেগেটিভ এনার্জি গুলো তোমার মধ্যে ভর করতেছিল, ওগুলো আস্তে আস্তে কেটে যাবে। এরপরে হালকা তুমি স্ট্রেচিং করতে পারো, একটু হচ্ছে তুমি হাতটা মুভ অন করতে পারো, পাটা একটু দোলাইতে পারো, 2-একটা লাফ দিতে পারো, 2-একটা পুশ আপ করতে পারো, ছেলেরা যারা আছো কোনো প্রেশার নাই। এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করো, বিকজ এই টাইমে এসে মুখ শুকিয়ে যায় বা ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো তুমি যাতে ডিহাইড্রেটেড না হয়ে যাও, এটার জন্য একটু মেক শিওর করো পর্যাপ্ত পরিমাণে পানি হচ্ছে তুমি পান করো, বা পর্যাপ্ত পরিমাণে পানি হচ্ছে একটু পরপর খাও, চা খেতে পারো, কফি খেতে পারো, অতিরিক্ত আবার খেও না, ঝামেলা আছে।
চা বা কফি যে কোনো একটা হচ্ছে খাও। এটা তোমার এক্সামের হলের সকালের দিনও হইতে পারে, আগের দিন রাতেও হইতে পারে, এবং আগের দিন রাতে বেশি পড়াশোনা করবা না, আগেই বলে দিছি। ঠিক আছে, এবার এক্সাম দিনের হ্যাকস, অর্থাৎ এক্সাম যদি তোমার কালকে সকালে হয়, বা তুমি যদি ঠিক আগের দিন আজকে ভিডিওটা দেখে থাকো, বা হয়তো কেউ আবার একদিন আগেও দেখতে পারো, বিকজ আমরা ভিডিওটা মোটামুটি ভাবে 2 দিন আগে শুট করতেছি, বুঝতে পারছো? এই জন্য বলতেছি, কেউ একদিন আগে দেখবে, কেউ একদিন পরে দেখবে। সো যদি এক্সামের দিনের তোমাকে যেগুলো মেনটেন করতে হবে, প্রথম কথা, ঢিলে ঢালা এবং আরামদায়ক পোশাক তুমি পরিধান করবা। তুমি এমন কিছু ফ্যান্সি পোশাক পরবা না, এমন কিছু নায়ক নায়িকা তোমাকে সাজার কোনো দরকার নাই, বা এমন কোনো অদ্ভুত সাজ তোমার দেওয়ার দরকার নাই। আমি আসলে বুঝি না, আমি আমার নিজের ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্স যদি বলি, আজকে থেকে বেশ কিছু বছর আগের, আমি বুঝি না কিছু মানুষজন কি ভর্তি পরীক্ষা দিতে যায় নাকি বেড়াতে যায়, এত উদ্ভট পরিমাণে সাজে। বা আমি কি বলবো, আমার আসলে কিছু বলার নাই, তোমরা নিজেরও এক্সপিরিয়েন্স করবা। আমার বিশ্বাস তোমরা নিজের এক্সপিরিয়েন্স করে আসার পরে আমাকে আবার মেসেজ বা কমেন্ট হচ্ছে জানাবা যে আপনি যা যা বলছিলেন আসলে তো এরকমই ব্যাপারটা। কথাটা বুঝছো? তো তুমি যেটা করো, একদম একটা সুতির যে কোনো একটা ড্রেস হচ্ছে পরো, ছেলেদেরও বলতেছি মেয়েদেরও বলতেছি, সুতির কমফোর্টেবল আরামদায়ক ঢিলে ঢালা, ভালোভাবে এয়ার বা বাতাস পাস হবে এরকম। যদিও এখন হচ্ছে তোমার শীতকাল, মোটামুটি ভাবে ধরো যে জ্যাকেট বা সোয়েটার সকালবেলা পড়তে হইতে পারে, সো ওয়েদার উপর ডিপেন্ড করে তুমি চুজ করবে, বা ট্রাই করো খুব মানে ভারী এমন কিছু না পড়তে যার জন্য তোমাকে থেকে ভারী বা হচ্ছে এক্সট্রা প্রেশার হচ্ছে ফিল হয়। সো মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে একটু এখানে কিন্তু একটু প্রবলেম হয়, বিকজ মেডিকেল ভর্তি পরীক্ষার হলে অনেক ইলেকট্রিক্যাল ডিভাইস তুমি নিয়ে যাচ্ছ কিনা, বা অনেক সময় হিজাব হচ্ছে চেক করার একটা ইস্যু হয়ে থাকে, এটা তুমি তোমাদের বড় ভাই বা বোনদের সাথে পরামর্শ করলে জানতে পারবা। সো আমার কথা হচ্ছে তুমি কি ড্রেস পরবা কি ড্রেস পরবা না এই ব্যাপারে কোনো কথা আমি বলবো না, বাট ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রে আমি বলতেছি তুমি এমন পোশাকই যেন পরে যাও যাতে তোমাকে দেখে টিচারদের বা ইনভিজিলেটর যারা আছে তাদের সন্দেহজনক কোনো কিছু মনে না হয়। জাস্ট এইটুকু তুমি মেক শিওর করো। আর আয়রন করা হচ্ছে তুমি পোশাক পরতে পারো, হালকা সুগন্ধি বা হচ্ছে পারফিউম ইউজ করতে পারো, তুমি দেখবে এতে পজিটিভনেসটা হচ্ছে বেড়ে যায়, বা পজিটিভ একটা এনার্জি হচ্ছে তুমি পাবা এখান থেকে। পারফেক্ট। ওকে, এরপরে তোমাকে যেটা করতে হবে, জাঙ্ক ফুড বা হচ্ছে জাঙ্ক ফুড তোমাকে এড়িয়ে চলতে হবে, ফাইবার সমৃদ্ধ ব্রেকফাস্ট করতে হবে। সকালবেলা অনেকেই আছে লাগাও পরোটা, লাগাও ভাজি, লাগাও ডিম, এক্সাম হলে দিতে যাইতেছে, পাশে ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করতেছে, লাগাও ঝালমুড়ি। ভাই মাপ চাই, তুমি পরীক্ষা দিতে যাইতেছো, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এত খাওয়া দাওয়ার কি আছে? 2-4টা ডাল ভাত সকালবেলা হচ্ছে খাবা, 2-4টা স্রেফ ডাল ভাত আলু ভর্তা আলু ভাজি দিয়ে সকালবেলা খাবা। একটু ফাইবার সমৃদ্ধ খাবার থাকলে ভালো, দুধ ডিম খাইতে পারো সকালবেলা, সমস্যা নাই, তবে অতিরিক্ত না। হাফ গ্লাস বলছে 1 গ্লাস দুধ, একটা ডিম, এর বেশি কিনা 2-3টা ডিম হচ্ছে আবার খাইয়ে ফেলো না, বুঝতে পারছো? হালকা ফাইবার সমৃদ্ধ খাবার তুমি খাও, জাঙ্ক ফুড সম্পূর্ণরূপে এড়িয়ে চলো। আইসক্রিম কিনে খাওয়ার দরকার নেই, এক্সাম হলে যাওয়ার সময় তোমার হচ্ছে কোনো প্রকারের কি বলে কোনো প্রকার ঝালমুড়ি কিনে খাওয়ার দরকার নেই, ফুচকা খাওয়ার দরকার নেই, মেয়েদের স্পেশালি বলতেছি। জাস্ট সিম্পলি তুমি যেটা করতে পারো, সাথে একটু ট্যাং বা গ্লুকোজ টাইপের জিনিস রাখতে পারো। আমি আমার অ্যাডমিশন টাইমে ট্যাং এর মতো হচ্ছে একটা জিনিস, একটা ছোট্ট একটা বোতল হচ্ছে ক্যারি করতাম। সো যখন গলাটা শুকিয়ে যেত বা আধা ঘন্টা পরে একটু হচ্ছে খেয়ে নিতাম, একটা ছোট্ট সিপ দিতাম, আমার কাছে অনেক হচ্ছে পজিটিভ একটা ব্যাপার লাগতো, বা মনে হইতো যেন আমি প্রাণ ফিরে পাইছি। তো এইটা একটু মেনটেন করতে পারো, পানির সাথে ক্যারি করতে পারো, বা হচ্ছে আলটিমেটলি একটু ট্যাং বা গ্লুকোজ টাইপের কিছু তোমার সাথে রাখতে পারো, বুঝতে পারছো? ওকে, এরপরে পরীক্ষা শুরুর আগে একবার হচ্ছে ডিপ ব্রিদিং, যেটা আমি বলছি, প্রশ্নটা পাওয়ার সাথে একটা ডিপ ব্রিদিং হচ্ছে তুমি নিবা, কোনো প্রেসার যাতে না আসে। ডিপ ব্রিদিং এর পরে দেখবে একটা পজিটিভ এনার্জি তোমার মধ্যে আসতেছে। সো এই যে যেগুলো আমি বললাম, এগুলো এক্সামের দিন সকালবেলা তুমি একটু মেনটেন করবা, দেখবা তুমি পারফেক্ট একটা শেপে থাকবা, বা তোমার সামনে যে যুদ্ধটা আসতেছে বা যে ম্যাচ আসতেছে তাকে পারফেক্ট একটা প্রিপারেশন বা প্রস্তুতি তোমার হয়ে যাবে। ওকে, এইবার আসলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, যে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যে বেসিক্যালি তুমি কি করবা, হলে এক্সাম পাওয়ার পর তোমার ট্যাকটিক্স কি হবে। সো মনে রাখবা, মেডিকেলের চান্স পাওয়ার পৃথিবীর সব থেকে বড় ট্যাকটিক্স হচ্ছে ফ্রি রান মেথড। সো অনেকেই জানো না যে ফ্রি রান মেথডটা কি। আজকে আমরা এই ফ্রি রান মেথডের পর্দাটা হচ্ছে ফাঁস করে দিব, যে ফ্রি রান মেথড তুমি অ্যাপ্লাই করতে পারলে বা মেনটেন করতে পারলে অবশ্যই চান্স পাবা। ওকে, ফার্স্ট অফ অল ধরো ইনভিজিলেটর বা শিক্ষক তোমাকে প্রশ্ন দিলেন, তার মানে তুমি প্রশ্ন পেয়ে গেছো, তুমি প্রথম 3 মিনিটে একটা ইনিশিয়াল থিঙ্কিং করবা। কি বলতেছি, তুমি প্রথম 3 মিনিটে একটা ইনিশিয়াল থিঙ্কিং করবা। বলতে পারো ইনিশিয়াল থিঙ্কিংটা কি, কিছুই না, তোমার 100টা প্রশ্ন যে আছে একটু উল্টে পাল্টে দেখবা,
এবং একটু চেক করে ট্রাই করবো তোমার প্রশ্নে কোনো ভুল আছে কিনা, বা ছাপা পড়ে নাই, বা ডাবল আসছে, এরকম কোনো ঘটনা আছে কিনা। যদি থাকে শুরুতেই টিচারকে জানাবা, টিচার ওইটা সলভ করে দিবে। ওএমআর শীটের ক্ষেত্রেও তা। এবং একটু মেকশিওর করবা তুমি এক্সাম হলে যাওয়ার আগে তোমার যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট, কলম আর যা যা লাগে এগুলো ঠিক মতো নিচ্ছ কিনা। কেউ ঘড়ি বা ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে যেও না, মোস্ট অফ দ্য টাইমে ঘড়ি বা ইলেকট্রিক ডিভাইস কিন্তু অ্যালাউ করে না। ঘড়ি বা ইলেকট্রিক্যাল ডিভাইস তোমার ওইখানে জমা দিয়ে তারপরে পরীক্ষা দিতে হয়। আর ঘড়ির যে ব্যাপারটা তুমি দেখবা, তুমি যেই রুমে পরীক্ষা দিবে ওইখানে সুন্দর একটা ঘড়ি আছে। আর যদি ঘড়ি ওইখানে না থাকে, বা তুমি যেই হলে ভর্তি পরীক্ষা দিবা ওখানে ঘড়ি যদি একদম নাই থাকে, তুমি তোমার টিচারকে একবারই বলে দিবা বা শুরুতেই বলে দিবা, স্যার আমাদেরকে 30-40 মিনিট হয়ে যাওয়ার পরে সিগন্যাল না দিয়ে আপনি প্রতি 10 মিনিট পর পর একটা সিগন্যাল হচ্ছে আমাদেরকে দিবেন আস্তে করে, যাতে আমরা বুঝতে পারি যে সময়টা কতটুকু গিয়েছে, কতটুকু অ্যাপ্রোচ বা কতটুকু ফাস্টনেস আমাকে মেনটেন করতে হবে, বা কতটুকু গতি আমাকে মেনটেন করতে হবে। সো প্রথম তুমি 3 মিনিটে কি করবা, প্রথম 3 মিনিটে একটা ইনিশিয়াল থিঙ্কিং করে ফেলবা, বা প্রশ্নপত্র একটু স্ক্যান করে দেখবা যে তোমার প্রশ্ন কি ইজি হয়েছে, মিডিয়াম হয়েছে নাকি হার্ড হয়েছে, এইটা আগে একটু বুঝবা। ইনিশিয়াল থিঙ্কিং করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এতে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা তোমার কি আজকে 80টা দাগাইতে হবে নাকি 90টা দাগাইতে হবে নাকি ধুমসে 100টা দাগাইতে হবে। সো ইনিশিয়াল একটা থিঙ্কিং তুমি করবা। মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবা কি পাবা না সেইটা প্রথম 10 মিনিটের মধ্যে এনশিওর হয়ে যাবে, ট্রাস্ট মি। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবা কি পাবা না ওইটা প্রশ্ন দেওয়ার পর থেকে প্রথম 10 মিনিটের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে। তোমার ফার্স্ট ইমপ্রেশনটা যদি পজিটিভ না হয় তো ওইখান থেকে পজিটিভ ইমপ্রেশন কখনোই ক্রিয়েট করতে পারবে না। তো প্রথম 10 মিনিট বা 20 মিনিট যদি বিপক্ষে চলে যায়, পরবর্তীতে কাম ব্যাক করা ভেরি 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 টাফ। এই জন্য প্রথম 10 মিনিট বা 15 মিনিট নিজেকে পজিটিভ রাখবা এবং পজিটিভ ভাবে দাগানোর হচ্ছে ট্রাই করবা। ওকে, এইবার তোমাকে 3 রান মেথডটা আমি একটু বলি। যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা প্রশ্ন যে তুমি দাগাবা, কখনোই বোকার মতো একটা রান বা একবার দাগাবা না। এটাকে তোমাকে টাইম অনুযায়ী 3টা রানে ডিভাইড করতে হবে। প্রথম রান হবে হচ্ছে তোমার মোটামুটি ভাবে 40 মিনিটের। এইটা স্টুডেন্ট অনুযায়ী কম বেশি হতে পারে, সবার অ্যাবিলিটি সেম না। প্রথম 40 মিনিটে তোমাকে মেকশিওর করতে হবে 1 থেকে 100টা প্রশ্ন তুমি পারো আর না পারো, যেন 1 থেকে 100টা প্রশ্ন তোমার পড়া হয়। অর্থাৎ 1 থেকে 100টা প্রশ্ন সম্পর্কে তুমি একবার পড়ে ফেলছো, তুমি জেনে ফেলছো যে আমার প্রশ্নটা কি, আমি উত্তর পারি নাকি না পারি, উত্তর জানা আছে নাকি না জানা আছে, ইট ডাজন্ট ম্যাটার। তুমি 100টা প্রশ্ন প্রথম 40 মিনিটে পড়ে ফেলবা, এনি হাউ এট এনি কস্ট। এবং একটা টেকনিক তুমি এখানে অ্যাপ্লাই করবা। যদি তুমি দেখো যেখানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আছে, তুমি যদি দেখো এখানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আছে এবং ম্যাথ যদি বেশি কঠিন হয়, তুমি ফার্স্টে যেটা করবে স্কিপ করবে। একদম সোজা ভাষায় বলে দিতেছি, তো যদি ম্যাথ বেশি কঠিন মনে হয় তুমি স্কিপ করবা। আর যে মনে হয় যে না ম্যাথটা তো ইজি আসছে, একবার মান বসাইলে একবারে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তাহলে ম্যাথটা তুমি দাগিয়ে ফেলা, নাহলে ম্যাথ ডিরেক্ট হচ্ছে স্কিপ করো। এবং ম্যাক্স তুমি তার জন্য 40 সেকেন্ড প্রতিটা প্রশ্ন, 40 সেকেন্ড প্রতিটা প্রশ্ন হচ্ছে তুমি সময় নাও। এর থেকে বেশি সময় কিন্তু তুমি নিবা না। এর থেকে বেশি সময় যদি তুমি নাও তাহলে কিন্তু আলটিমেটলি বিপদে পড়বা। সো এই ব্যাপারটা একটু হচ্ছে মেক শিওর করো। ওকে, এবং তোমাকে স্কিপিং মেথড হচ্ছে মেনটেন করতে হবে। অনেকেই স্কিপিং মেথড সম্পর্কে জানো না। স্কিপিং মেথডের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি পারি না মানে বাদ। আমি একটা জিনিস পারি না মানে হচ্ছে বাদ বা স্কিপ, যেটা আমি জীবনেও দেখি নাই, জীবনেও কোনো মডেল টেস্টের প্রশ্নতে কমন পড়ে নাই বা বইতে জীবনেও পড়ি নাই, এমন ইনফরমেশন আজকেই প্রথম শুনলাম, সেইটা সিম্পলি তুমি স্কিপ করে সামনের প্রশ্নে হচ্ছে এগিয়ে যাও। এবং যেটা তোমার মনে হবে যে 50-50 চান্স আছে, তুমি জাস্ট ছোট্ট করে একটু হচ্ছে মার্ক করে রাখো বা একটু হচ্ছে এভাবে দাগায় রাখো, যেন পরবর্তীতে সেকেন্ড রানের সময় তুমি ওইটা নিয়ে আরেকটু চিন্তা করে এবং ফাইনাল অ্যান্সারটা হচ্ছে দাগাইতে পারো। সো প্রথম তোমার যেই রান হবে বা ফার্স্ট যেই রান হবে, ফার্স্ট রানে তোমাকে মেক শিওর করতে হবে 40 মিনিটের মধ্যে 1 থেকে 100টার প্রশ্ন তুমি পড়বে এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রশ্ন দাগাবা। সো এখানে অনেকেই দেখবা যারা ভালো স্টুডেন্ট আছে বা যারা ডিজার্ভিংলি আসলেই চান্স পাবে, তার 60 থেকে 70টা প্রশ্ন খুব ইজিলি দাগানো হয়ে গেছে এবং অলরেডি তার একটা পজিটিভ ভাইব পেয়ে গেছে যে আজকে তো ভালো কিছু একটা হবে বা ভালো কিছু হওয়ার দ্বার প্রান্তে আমি আছি। ওকে, এরপরে তোমাকে করতে হবে 40 থেকে 60, অর্থাৎ 40 মিনিট সময় থেকে 60 মিনিট মানে 1 ঘন্টা। এইখানে তোমাকে সেকেন্ড যেই রান আছে সেই সেকেন্ড রানটা হচ্ছে মেনটেন করতে হবে। এই পর্যায়ে তুমি মিডিয়াম এবং ট্রিকি যে প্রশ্নগুলো আছে এবং ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আছে এগুলোতে তুমি হচ্ছে ফোকাস করবা এবং ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলা এখানে তুমি হচ্ছে সলভ করার ট্রাই করবে। এবং যেই প্রশ্নগুলা 50-50, যেই প্রশ্নগুলো তোমার 50-50 চান্স আছে ওইগুলো তুমি নিশ্চিত ভাবে এখানে দাগাবা, নিশ্চিত ভাবে তুমি দাগাবা। এবং একটা কথা আমি বলে দেই, যারা এখনো পারফেক্টলি 50-50 রুলের ব্যাপারে জানো না তাদেরকে একটু আমি ক্লিয়ার করে দিই। দেখো 50-50 রুল বেসিক্যালি কি বলে জানো? 50-50 রুল কেমন, ধরো একটা এমসিকিউ 4টা অপশন আছে, ক, খ, গ, ঘ।
তুমি যদি প্রশ্নের উত্তর কি হবে এইটা চিন্তা না করে এইটুকু বোঝো যে আমার জীবনেও ক অ্যান্সার হবে না এবং ঘ অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হবে হয় হচ্ছে গ নাম্বার, নাইলে হচ্ছে খ নাম্বার, এরকম 50-50 চান্স যেগুলোতে থাকবে, যে 50-50 চান্সের কম হয় সেটা তুমি দাগাবা না, সেটা টোটালি স্কিপ। বাট এরকম যদি হয় যে 50-50 চান্স আছে দুইটা প্রশ্নের মধ্যে নিঃসন্দেহে যে কোনো একটা উত্তর হবে, অবশ্যই তুমি সেটা দাগাও। কেন দাগাও সেটা একটু ক্লিয়ার করে দেই। মনে করো ঠান্ডা মাথায় আছে, একটা পেজ নিয়ে হচ্ছে একদম ক্লিয়ার করি তোমাকে, ঠান্ডা মাথায় থিঙ্ক, ব্যাপারটা তুমি একটু থিঙ্ক করো বা হচ্ছে ভাবো। মনে করো 10টা প্রশ্ন এরকম ছিল যে তুমি 100% শিওর না, 10টা প্রশ্ন এইরকম ছিল যে তুমি 100% শিওর না, বাট 10টা প্রশ্ন তুমি অ্যান্সার করে আসছো। কিন্তু মাথায় রাখবে এগুলো কোনগুলা, ওই যে 50-50 চান্স আছে। আর 10টা প্রশ্ন হইতে হবে এমন কোনো কথা নেই, কারো কারো ক্ষেত্রে সংখ্যাটা বেশি বা কমও হইতে পারে। তো তোমার 50-50 চান্স যুক্ত 10টা প্রশ্ন তুমি যদি দাগাও, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, এই 10টা প্রশ্নের মধ্যে লেটসে তোমার 7টাই ভুল হইলো, ঠান্ডা মাথায় বুঝো 7টাই ভুল হইলো, 3টা ঠিক হইলো। দেখো 3টার বেশিও সঠিক হওয়ার চান্স আছে, বিকজ তুমি তো একদম কিছুই জানো না এরকমটা না, যে তুমি কিছুই জানো না যেটা তুমি পারোই না সেটা তো বাদই। যেগুলো 50-50 চান্স আছে সেগুলো আমাদের 10টা দাগাইলে কি তোমার 3টা সঠিক হবে না? নিজে নিজেকে প্রশ্ন করো, অবশ্যই 3টা সঠিক হবে, 100% হবে, বেশিও হইতে পারে। মনে করো যে 3টা সঠিক যে তুমি করলা, এইটার জন্য তুমি কি +3 মার্কস পাবা না? উত্তর হচ্ছে ইয়েস। এবং তুমি 7টা ভুল করলা, প্রতিটাতে -0.25, দ্যাট মিনস -1.75 তোমার কাটা যাবে। তাহলে আলটিমেটলি তুমি কিন্তু গেইন করলা জীবনে। আমি বলতে পারো গেইন করলাম, কেমন গেইন করলাম, এই যে +3 তুমি হচ্ছে পাইছিলা, এখান থেকে মাইনাস হচ্ছে 1.75 তোমার বাদ যাচ্ছে, দ্যাট মিনস তুমি 1.25 মার্ক হচ্ছে গেইন করলা। ক্যান ইউ ইমাজিন এই 1.25 এর জন্য তোমার সিরিয়ালটা প্রায় 3000 থেকে 4000 উপরে উঠে যাবে। বুঝতে পারতেছো? 3000 থেকে 4000 উপরে তোমার সিরিয়ালটা উঠে যাইতে পারে যদি 50-50 চান্সের প্রশ্নগুলো ঠান্ডা মাথায় তুমি দাগিয়ে দিয়ে আসো। এখন এই পর্যায়ে অনেকেই প্রশ্ন করে যাবে 80টা দাগাবো নাকি 90টা দাগাবো। দেখো তুমি যদি সত্যি পড়াশোনা করে আসো, তুমি যদি সত্যি পড়াশোনা করে আসো বা তুমি অ্যাকচুয়ালি যদি চান্স পাওয়ার মতো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি ফার্স্টে যে ইনিশিয়াল যে থিঙ্কিং ছিল এইখানেই বুঝে যাবা যে আমার প্রশ্ন কি কঠিন নাকি সহজ। অর্থাৎ যে বুদ্ধিমান, যে অ্যাকচুয়ালি চান্স পাবে, সে অলরেডি জানে যে প্রশ্ন কঠিন হয়েছে আমার 70টা বা 80টা দাগাইলে হয়ে যাবে, প্রশ্ন সহজ হয়েছে আমার 90-95টা দাগাইতে হবে। তো এইটা তুমি নিজেই বুঝবা, যে পড়াশোনা করো নাই তার 100টা দাগাইলেও চান্স হবে না। কথা বুঝছো? যে পড়াশোনা করো নাই সে 100টা দাগাইলেও চান্স হবে না। এই জন্য কয়টা দাগাইতে হবে এটা কোনো প্রশ্নই হইতে পারে না, এটা সম্পূর্ণ ইনভ্যালিড। তুমি এটা সিলেক্ট করবা প্রশ্ন পাওয়ার পর, প্রশ্ন দেখে। ওকে, লাস্টে আসো, তোমার যে লাস্টের যে সময়টা আছে 60 থেকে 70, এখানে তোমার যে স্কিপ যে প্রশ্নগুলো ছিল ফার্স্ট রান এবং সেকেন্ড রান, দুইটা রানের একটা তো তুমি মেকশিওর করতে পারো নাই বা দাগাইতে পারো নাই, এইগুলা এগুলাতে তুমি যে আরেকবার হচ্ছে 50-50 রুল প্রয়োগ করবা। যদি 50-50 রুল প্রয়োগ করে তোমার পক্ষে ডিসিশন যায় তুমি দাগাবা। আর যদি এমন হয় যে 3টার মধ্যে মাত্র একটা অপশন বাদ দিতে পারতেছি, বাকি 3টার মধ্যে যে কোনোটা অ্যান্সার হইতে পারে, সেই ক্ষেত্রে তুমি এটা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখো বা দাগায়ও না। আরেকটা কথা মাথায় রাখবা, একটা টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষা 2010 বা 12 বা তারও আগে এরকম হইতো যে প্রশ্নের উত্তর থাকতো না, ব্ল্যাঙ্ক থাকতো, অথবা একটা প্রশ্নের একাধিক উত্তর হইতো। বর্তমানে তোমার প্রশ্নে একটাও ব্ল্যাঙ্ক থাকবে না এবং একটাও তোমার ডাবল উত্তর থাকবে না, তাহলে তোমাকে একটা উত্তরই দাগাইতে হবে। ইভেন বিভিন্ন ভর্তি পরীক্ষা যে সার্কুলার, ওখানে বলাই থাকে যেই উত্তরটা সব থেকে বেশি কাছাকাছি বা 4টার মধ্যে যেইটা অ্যান্সার হওয়ার চান্স সব থেকে বেশি ওইটা দাগানোর জন্য। এমন না যে তোমার এক্সাক্ট অ্যান্সারই হইতে হবে, এক্সাক্ট উত্তর মিলতে হবে, এক্সাক্ট মান মিলতে হবে, যেটা সব থেকে বেশি কাছাকাছি বা যেটা সব থেকে বেশি ক্লোজ 4টা অপশনের মধ্যে ওইটাই তোমার সঠিক অ্যান্সার। ভুলেও বোকার মতো একটাও তুমি ব্ল্যাঙ্ক রেখে আইসো না, যেটা সব থেকে বেশি কাছাকাছি ওইটা দাগায় দিয়ে আইসো। বলতে পারো প্রশ্ন কি টাইপে ভুল হইতে পারে না? হ্যাঁ, প্রশ্ন টাইপে ভুল হইতে পারে, সেরকম যদি কিছু হয় সব সেই ক্ষেত্রে সবার যা হবে তোমারও তাই হবে। নাম্বার পাইলে সবাই পাবা, নাম্বার না পাইলে কেউ পাবা না, তোমার একা কিছু হবে না, পজিটিভও না নেগেটিভও না, এই কথাটা একটু মাথায় রেখো। ওকে, এবং লাস্টের যেই 5 মিনিট বা 3 মিনিট থাকবে, তুমি যেটা করবা যে তুমি তোমার রোল রেজিস্ট্রেশন এগুলো ঠিক মতো লিখছো কিনা, অনেকে উত্তরপত্র কিন্তু বাতিল হয়ে যায় জাস্ট বিকজ রোল রেজিস্ট্রেশন এগুলো ঠিক থাকে না, এইগুলো একটু চেক করবা।
সব উত্তর তুমি করেছো কিনা এটা তুমি চেক করবা, যাতে তোমার কোনোটা খালি না থাকে, তুমি পারতা বাট ভুলে দাগাও নেই বা দাগানোর সময় পাও নাই, এটা যাতে না হয়। যেগুলো তুমি পারবা ওইগুলো যাতে অবশ্যই ইন টাইম বা টাইমের মধ্যে দাগানো হয়ে যায়। তো এই যে 3 রান যে মেথডটা আমি বললাম, এইটা অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অনেকেই আছে অনেক স্লো, দেখা যায় প্রথম 50 মিনিট 60 মিনিট চলে যায় ও 100টা প্রশ্ন পড়তেই পারে নাই। অনেকে এসে বলে যে আমি তো আসলে এই যে 75 মিনিট বা 60 মিনিটে 100টা প্রশ্ন পড়তেই পারি নাই, প্রথম দিকে প্রশ্নগুলো অনেক কঠিন ছিল, লাস্টে 10টা তো অনেক ইজি ছিল, আমি তো 10টাই পারতাম, এরকম কিন্তু হয়। আর মাথায় রাখবা অনেক সময় প্রশ্নর যে সেট আছে, তুমি আর তোমার বন্ধু কিন্তু এক সেট পাবা না। হয়তো ওর 100টা প্রশ্ন, তোমারও 100টা প্রশ্ন, ওর যেই ইজি গুলো ধরো উপর দিকে আছে, তোমার ইজি গুলো হয়তো শুরুর দিকে আছে, এই জন্য ডিপ্রেসড হবে না, ওভারঅল চিন্তা করবা। তুমি শুরুর 10টার মধ্যে 2টা 3টা পারছো, এমনও তো হইতে পারে যে 31 থেকে 70 পর্যন্ত টানা তুমি সবগুলা পারো। এই জন্য ওভারঅল হচ্ছে চিন্তা করবা। পরপর তোমার যদি প্রশ্ন কঠিন থাকে ভয় পাবা না, একটু হচ্ছে বিশ্বাস রাখবা। আরেকটা কথা আমি একটু বলি, অনেকে আরেকটা ভুল তোমরা করো, সেটা কি করো জানো? ওই যে দাগানোর সময় সিরিয়াল ব্রেক করো, দাগানোর সময় সিরিয়াল ব্রেক করো। এখন বলতে পারো দাগানোর সময় সিরিয়াল ব্রেক, এই ব্যাপারটা কিরকম? এই ব্যাপারটা ভেরি কমন একটা ডিজিজ বা ভেরি কমন একটা হচ্ছে ইস্যু। 10-এর ক দাগাইতে যে 11-এর ক দাগাই দেয়, পরবর্তী টানা 3 4 5টা হচ্ছে ভুল হয়ে যায়। এই জন্য আমি যেই টেকনিকটা অ্যাপ্লাই করতাম বা এইচএসসি 21 থেকে এইচএসসি 27 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করতে বলি, সেটা ক খ গ ঘ ছুঁড়ে ফেলে দিয়ে এবিসিডিও চিন্তা না করে একের এক উত্তর, একের এক উত্তর, দুইয়ের দুই উত্তর, তিনের তিন উত্তর, চারের হচ্ছে এক, চারের হচ্ছে এক, এইভাবে তুমি নাম্বারিং করে হচ্ছে বলবা, মাইন্ডে বলবা, মন্ত্রের মতো হচ্ছে জব করবা, বা একটা মানে স্লোগানের মতো হচ্ছে তুমি তোমার মাথায় বা হেডে কি হচ্ছে বলতে থাকবা। কথাটা কি আমার বুঝছো? মানে ব্যাপারটা এরকম হবে যে একের এক, একের এক। আসলে একটা এক্সাম্পল আমি তোমাকে দেই, বিষয়টা কিরকম। মনে করো এখানে 1 নাম্বার প্রবলেম, 2 নাম্বার প্রবলেম, 3 নাম্বার প্রবলেম। তো এখানে প্রত্যেকটারই একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটারই এরকম মনে করো যে 4টা করে অপশন আছে। তো তুমি কি করলা যে একের এক, হ্যাঁ একের এক। তো 2-এর কত? 3, 2-এর 3, এই যে 2, 2-এর হচ্ছে 3, ওকে 3 পারি না, ওকে 4, 4-এর হচ্ছে কত? 4-এর হচ্ছে 4, 4-এর কত? 4, 4-এর হচ্ছে 4। এইভাবে তুমি ক খ গ ঘ বাদ দিয়ে 1-এর 3, 21-এর 2, 42-এর 3 এইভাবে বলবা। তুমি এইভাবে যখন বলবা, একবার হচ্ছে প্রশ্নের দিকে তাকাবা, একবার তুমি দাগাচ্ছ কিনা সেটা হচ্ছে খেয়াল করবা। এইভাবে সিরিয়াল ব্রেকের কারণে অনেকে কিন্তু স্বপ্নভঙ্গ হয়। এই ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম। তো আজকের ভিডিওতে বেসিকলি আমরা ট্রাই করেছি A to Z, A to Z বাবা, A to Z তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন সহ মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তুমি কি কি করবা বা কোন কোন নিনজা টেকনিক গুলো অ্যাপ্লাই করলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা, A to Z সম্পর্কে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমার ঠান্ডা মাথায় এগুলো যে মেক শিওর করতে পারো, আমি বিশ্বাস রাখবো বা আমি আশা করব তোমরা প্রত্যেকের, যারা যারা ভিডিও দেখতেছো প্রত্যেকেই যেন চান্স পেয়ে যাও, প্রত্যেকের স্বপ্ন যেন ফুলফিল হয়, কারো মনে যেন কোনো দুঃখ না থাকে, কোনো অপূর্ণতা না থাকে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। দিস ইজ ইনফিনিটি। দেখা হবে বিজয়ে। লেটস চেজ ইনফিনিটি।